শুরু করছি রূপকথা, লিখনীতে নিশা তৃণা। পর্ব সংখ্যা 23। গ্রামের রাস্তা পেরিয়ে যখন উষা নিজের বাড়িতে ঢোকে, তখনও তার গায়ে কাদামাটির দাগ শুকিয়ে শক্ত হয়ে আছে। চুল এলোমেলো, চোখে অদ্ভুত এক ঝিলিক, যে ঝিলিক শুধু ভালোবাসা জানে। ঘরে ঢুকতেই তার বন্ধুরা তাকে ঘিরে ধরে। নিবিড় ভ্রু কুঁচকে বলে, কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি? রুমে এসে তোকে পেলাম না। মিলির চোখ মুখ কুঁচকে বলে, আর কাদা মেখে এলে কোথা থেকে? উষান কোনো উত্তর না দিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হয়। শুকনো গলায় বলে, তোদের কেন বলবো? তোরা আমাকে কিছু বলিস? দিতি মুখ ছোট করে বলে, এমন করে বলছিস কেন দোস্ত? উষান এবার স্পষ্ট বিরক্তি সুরে বলে, কি বলবো? তোরা আমাকে বলেছিলি রূপকথার বিয়ে আমার সাথেই হচ্ছে। নিজেরা সব জেনে নেচে বেড়াচ্ছিলি, আর আমাকে রেখে দিলি অন্ধকারে। ঘরে খানিকটা অস্বস্তিকর নীরবতা নামে। হৃদয় তাড়াতাড়ি বলে ওঠে, আমাদের কোনো দোষ নাই ভাই, সব দোষ ওই কবিরের। আমরা আগে কিছুই জানতাম না, কবির সব জানতো, তাই তো আমাদের এখানে এনেছে। আমরা পরে জানতে পেরেছি। উষান ঠান্ডা গলায় বলে, পরে জেনেও তোরা আমাকে কিছু বলিসনি? আর কবির, ও তো সবকিছুর নাটের গুরু। এতক্ষণ বিছানায় হেলান দিয়ে ফোন টিপছিল কবির। এবার সে ফোনটা পকেটে ঢুকিয়ে উঠে বসে। মোটেও আমি সবকিছুর নাটের গুরু না, সবকিছুর মাথা তোর লীলাবালি। এইসব ওর প্ল্যান। আঙ্কেল তোর গ্রামে যাওয়ার একদিন আগে আমাকে ফোন দিয়ে সব বলেছিল। পরে রূপকথা নিজে আমাকে বলেছে, আমি যেন তোকে কিছু না বলি। এখানে আমার দোষ নাই। দুই কাঁধ উঁচিয়ে ইনোসেন্ট মুখ বানিয়ে বলে কাবির। উষান ঠোঁট বাঁকিয়ে বলে, হ্যাঁ, তোদের কারো কোনো দোষ নাই। তোরা এক একজন সাধু। কবির চোর ঠিক করতে করতে নাটকীয় ভঙ্গিতে বলে, সে তো আমরা জানি ভাই, তোর আমাদের শোনামার না করলেও চলবে। এইবার উষান সত্যিই রেগে যায়। বিছানার উপর থেকে একটা বালিশ তুলে কবিরের দিকে ছুঁড়ে মারে। শালা, তুই বের হ আমার চোখের সামনে থেকে। কবির বালিশটা ক্যাচ করে ধরে হেসে বলে, আরে চিল ভাই, আমি এমনিতেই চলে যাচ্ছি। সন্ধ্যায় আমার রূপের রানীর হলুদ সন্ধ্যা অনুষ্ঠান আছে, ওখানে আমার অনেক কাজ। উষানের মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। তুই ওকে রূপের রানী ডাকবি না একদম। কবির ভান করা অবাক হয়ে বলে, তাহলে কি বলে ডাকবো? রূপের রানীকে রূপের রানী না ডাকলে কি ডাকবো? উষান আবার পায়ের জুতো খুলে হাতে নেয়। ধীরে ধীরে কবিরের দিকে এগোয়। ওয়েট, তোকে বোঝাচ্ছি কি বলে ডাকবি। কবির মুহূর্তে পরিস্থিতি বুঝে ফেলে। এই, জুতা দিয়ে মারবি নাকি? পরের মুহূর্তে কবির দৌড় দেয়, পেছনে জুতো, হাতে উষান। পুরো দোতলা জুড়ে ছুটোছুটি শুরু হয়ে যায়। মিলি, নিবিড়, বিধি, হৃদয় সবাই দাঁড়িয়ে হেসে কুটি কুটি। কেউ বলে, এই বিয়ে বাড়িতে দুটো বাচ্চা এসেছে মনে হয়। কবির দৌড়াতে দৌড়াতে বলে, ভাই রাগ করিস না, তোর লীলাবালি তোরই থাকবে। ভাই রাগ করিস না, তোর লীলাবালি তোরই থাকবে। উষান চিৎকার করে বলে, আমার লীলাবালি বলবি, রূপের রানী না। দুজনের এই ছেলে মানুষ দেখে বোঝাই যায় রাগটা আসলে অভিমান, আর অভিমানের নিচে লুকানো অঢেল সুখ। বন্ধুরা জানে উষানের এই রাগ মানে সে গভীরভাবে ভালোবেসেছে। আর যে ছেলেটা একদিন গ্রাম অপছন্দ করত, আজ সে জুতো হাতে দৌড়াচ্ছে শুধু একটা মেয়ের নাম নিয়ে। চেয়ারম্যান বাড়ির বিশাল উঠোন যেন আজ অন্য এক জগৎ। বিকেলের সোনালি আলো গড়িয়ে পড়েছে প্যান্ডেলের উপর, আর সেই আলো মিশে গেছে গাঁদা গোলাপ আর রজনীগন্ধার গন্ধে। চারদিকে হলুদ আর সোনালি রঙের আধিপত্য। মনে হচ্ছে সূর্য নিজেই নেমে এসেছে আশীর্বাদ করতে। উঠোন জুড়ে বাঁশের খুঁটি দিয়ে বানানো প্যান্ডেল, তার গায়ে গাঁদা ফুলের মালা ঝুলছে সারি সারি। গোলাপের লাল পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে মাটির উপর, আর রজনীগন্ধার লম্বা ডাঁটাগুলো দিয়ে সাজানো হয়েছে প্রবেশ পথ। বাতাসে মিষ্টি ফুলের ঘ্রাণ, তার সাথে ভেসে আসছে হলুদের কাঁচা গন্ধ। এক অদ্ভুত পবিত্রতার আবহাওয়া। উঠোনের মাঝ বরাবর বানানো হয়েছে ছোট্ট এক স্টেজ। স্টেজের উপর সোনালি কাপড় দিয়ে মোড়ানো নরম সোফা, তার উপর বসে আছে রূপকথা। তার পরনে উজ্জ্বল হলুদ শাড়ি, শুকনো কাজ করা পাড়ে আলো ঝিলমিল করছে। মাথায় টানা ঘোমটা, কপালে ছোট্ট টিপ, চোখে গাঢ় কাজল,
যেন চোখ দুটো আরো গভীর, আরো মায়াময় হয়ে উঠেছে। ঠোঁটে মেরুন লিপস্টিক, গালে হালকা সাজ, আর গায়ে ফুলের গয়না, গাধার রজনীগন্ধার মালা, হাতে ফুলের চুড়ি, কপালে ফুলের টিকলি, সব মিলিয়ে তাকে যেন অসাধারণ, অপার্থিব সুন্দর লাগছে। তার সামনে রাখা টেবিলটাও যেন এক শিল্পকর্ম। বড় বড় বাটিতে সাজানো ক্ষীর, পায়েস, রকমারি মিষ্টি, তার পাশে থালা ভর্তি ফল সাজানো হয়েছে সুন্দর করে। বিভিন্ন রঙের ফুল কেউ যেন ভালোবাসা দিয়ে প্রতিটি পাপড়ি সাজিয়েছে। এক এক করে গ্রামের মহিলারা, আত্মীয় স্বজন এগিয়ে আসছে। কেউ ক্ষীর তুলে রূপকথার মুখে দিচ্ছে, কেউ মিষ্টি। খাওয়ানোর পর কপালে হাত রেখে দোয়া করছে, আল্লাহ সুখে রাখুক মা, সারা জীবন হাসি খুশি থাকিস, স্বামীর ঘর আলোকিত করিস। রূপকথা লাজুক হেসে মাথা নিচু করে আছে, তার চোখের কোণে লাজ, আবার অদৃশ্য এক উচ্ছ্বাসও। সাউন্ড বক্সে বাজছে বিয়ের গান, কখনো ঢোলের তালে তালে লোক গান, কখনো আধুনিক বিয়ের সুর। ছোট ছোট বাচ্চারা রঙিন কাপড় পরে নাচছে উঠানের এক কোণে, তাদের হাসি, চিৎকার, দৌড়ঝাঁপে পুরো বাড়ি মুখর। কোথাও কেউ সেলফি তুলছে, কোথাও খালা ফুপুদের দল গল্পে মশগুল, কোথাও ছেলেরা আলো ঠিক করছে। বাতাসে ভেসে আর বেড়াচ্ছে আনন্দ, উচ্ছ্বাস আর নতুন জীবনের অপেক্ষা। হলুদ সন্ধ্যার আনন্দ তখন তুঙ্গে। হঠাৎ করে সাউন্ড বক্সে গান বদলে যায়, ঢোলের তাল থেমে গিয়ে ভেসে ওঠে চেনা এক সুর। প্রথমে সবাই ভেবেছিল ডিজে ভুল করে অন্য গান চালিয়ে দিয়েছে, কিন্তু সুরটা যখন বাড়ির প্রধান ফটক থেকে জোরে বেজে ওঠে, তখন পুরো উঠান যেন থমকে গেল। হাসি গল্প থেমে গেল এক নিমিষে। সবাই কৌতূহল নিয়ে বাড়ির প্রধান ফটকের দিকে এগিয়ে যায়। একে একে নারী পুরুষ ছোট বড় সবাই এসে দাঁড়ায় দরজার কাছে। রূপকথাও কৌতূহলী হয়ে উঠে দাঁড়ায়, তার হলুদ শাড়ির আঁচল সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে। পাশে এসে দাঁড়ায় মৃন্ময়ী, সেও সবার মতো কৌতূহল বশত এসে দাঁড়ায় রূপকথার পাশে। গানের সুর আরো জোরে বেজে ওঠে। ফটকের বাইরে কয়েকজন ছেলের ছায়া দেখা যায়। প্রথমে বেরিয়ে আসে কবির, চেনা সেই দুষ্টু হাসি মুখে, তারপর হৃদয়, তারপর নিবিড়। সবাই ভাবছে এটাই বুঝি চমক, কিন্তু ঠিক তখনই তাদের মাঝখান থেকে ধীরে ধীরে এগিয়ে আসে উষান। সাদা পাঞ্জাবি পায়জামা পরা, চুল সুন্দর করে আঁচড়ানো, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। সন্ধ্যার আলো আর হলুদের সোনালি আভা মিলে তাকে সত্যি রাজপুত্রের মতো লাগছে। উঠোনে এক মুহূর্ত নীরবতা, তারপরই চিৎকার, উল্লাস, শোরগোল। আরে বর এসেছে, ওই দেখ বর এসেছে। ছোট ছোট বাচ্চারা লাফিয়ে ওঠে, মেয়েরা হাত দিয়ে মুখ চাপা দিয়ে হাসে, কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। উষান ধীরে ধীরে রূপকথার দিকে এগিয়ে আসে, তার চোখে শুধু একটাই মুখ। হলুদ শাড়ি পরা, ফুলে মোড়া তার লীলাবলী। হাঁটতে হাঁটতে সে গানের সাথে গলায় গলা মেলায়। গানের তালে তালে যখন পুরো উঠান দুলছে, ঠিক তখনই উষান গানের তাকে রূপকথার দিকে এগিয়ে আসে, তার হাতটা ধরে ফেলে। তার স্পর্শে রূপকথা যেন হালকা কেঁপে ওঠে। উষান মৃদু টানে তাকে নিজের কাছে টেনে নিয়ে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। হলুদ শাড়ির আঁচল বাতাসে ভেসে ওঠে, ফুলের গয়না দুলে ওঠে তার গলায়। মুহূর্তটা যেন থমকে যায়, তারপরে ছোট ছোট বাচ্চারা একসাথে চিৎকার করে ওঠে, ইয়ে। বড়রা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে সরে যায়। কেউ বলে, এই যুগে ছেলে পেলে বাবা। তবুও তাদের চোখে রাগ নয়, মমতা মেশানো আনন্দ। নিবিড় হৃদয়, বিথি, মিলি, শিমু সবাই একসাথে এগিয়ে আসে। গানের তালে তালে তারা উষান আর রূপকথাকে ঘিরে ধরে নাচতে শুরু করে। কেউ হাততালি দিচ্ছে, কেউ ঘুরছে, কেউ আবার ইচ্ছা করে আওয়াজ তুলছে পরিবেশটা আরো মাতিয়ে দিতে। কিন্তু এই কোলাহলের মাঝে রূপকথা যেন অন্য এক জগতে দাঁড়িয়ে আছে। সে স্থির, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। সে কখনো ভাবেনি তার শহরের নবাবপুত্র এভাবে সবার সামনে তাকে সারপ্রাইজ দেবে। তার গলা ধরে আসে, আনন্দ আর অবিশ্বাস মিলে যেন শব্দগুলো আটকে দেয়। কথা বের হয় না, বুকের ভিতর ধুকপুক শব্দটা নিজের কানেই শুনতে পাচ্ছে সে। উষান তাকিয়ে আছে তার দিকে, চোখে মুগ্ধতার রেশ, যেন সে এই পৃথিবীর আর কিছুই দেখছে না। হলুদ সাজে তার লীলাবলীকে আজ ভীষণ সুন্দর লাগছে। ফুলের গয়নায় মোড়া, কাজল আঁকা গভীর চোখ, লাজে রাঙা গাল। উষানের মনে হচ্ছে এই সন্ধ্যার সমস্ত আলো এসে জমা হয়েছে শুধু তার মুখে।
গানের সুর একটু নরম হয়। উষান ধীরে ধীরে আর একটু এগিয়ে আসে। দুজনের মাঝে এখন মাত্র কয়েক হাত দূরত্ব। চারপাশে শব্দ যেন ঝাপসা হয়ে যায়। সে ঝুঁকে আসে রূপকথার কানের কাছে। তার কণ্ঠ নিচু, উষ্ণ। এত সুন্দর কেন তুমি, লীলাবালি? রূপকথার নিঃশ্বাস কেঁপে ওঠে। উষান ফিসফিসিয়ে বলে যেতে থাকে, তোমার সৌন্দর্য যেন নিঃশব্দ এক ঝড়, যা চোখ ছুঁয়ে আমার হৃদয়ে নেমেছে, আর আমার বুকে রেখে গেছে মধুর এক ব্যথা। এই ব্যথায় দায় কিন্তু তোমাকেই নিতে হবে, কারণ তুমি নামক ঔষধ ছাড়া এর কোনো প্রতিকার নেই। তোমার একটুখানি ছোঁয়া, একটুখানি হাসি, সেই হাসি তো আমার আরোগ্য, সেই তো আমার হৃদয়ের একমাত্র শ্রুশোষা। রূপকথা শরীর দিয়ে যেন শিহরণ বয়ে যায়। সে লাজে মাথা নিচু করতে চায়, কিন্তু চোখ সরাতে পারে না। আজ মন তার আয়ত্তের বাইরে। স্থান কাল পাত্র সব ভুলে সে তাকিয়ে থাকে তার প্রিয় পুরুষটার দিকে, যাকে পাওয়ার জন্য সে গুনেছে হাজারো অপেক্ষার প্রহর। উষান যখন হাসে, তার গালে টোল পড়ে। সেই গেজ দাঁতের ঝলমলে হাসি রূপকথার হৃদয়ে কাঁপন তোলে। তার ঠোঁট কাঁপে, গালে হালকা হলুদের আভার সাথে লালচে লালচে রং মিশে যায়। চারপাশে গানের সুর, বন্ধুদের উচ্ছ্বাস, ফুলের গন্ধ, সন্ধ্যার আলো, সব মিলিয়ে মুহূর্তটা যেন এক জীবন্ত স্বপ্ন। গানের উচ্ছ্বাস একটু থিতিয়ে আসতেই সবাই মিলে রূপকথা আর উষানকে স্টেজে বসিয়ে দেয়। সোনালি কাপড়ে মোড়া সেই সোফার পাশাপাশি বসে তারা, একটু দূরত্ব, আবার অদৃশ্য এক টান। উষান চুপচাপ বসে আছে, কিন্তু তার দৃষ্টি বারবার ঘুরে আসছে রূপকথার মুখে। আর রূপকথা মাথার ঘোমটা টানা, ফুলের গয়না মোড়া, আর যেন সত্যি অন্য এক আলোয় দীপ্ত। রূপকথা উষানের কাছে কানের কাছে ফিসফিস করে বলে, সন্ধ্যায় যে আইবেন, আগে কেন বলেন নাই? আগে বললে কি সারপ্রাইজ থাকতো? উষান হেসে বলে, আপনার আর কত সারপ্রাইজ দেওয়া বাকি আছে কন তো? আপনার এক এক কাজে আমি তো সারপ্রাইজড, এর উপর সারপ্রাইজড হইতাছি। এটা তো কেবল শুরু মহারানী, আগে আগে দেখো হোতা হে ক্যা। উষান ফিসফিস করে বলে রূপকথার কানে। রূপকথা মুচকি হাসে উষানের কথায়। এরপর একে একে পরিবারের সবাই এগিয়ে আসে। ছোট বাটি থেকে ক্ষীর তুলে তাদের মুখে দেয়। কেউ হাসে, কেউ ছবি তোলে, কেউ দোয়া করে, সারা জীবন একসাথে থাকো, আল্লাহ তোমাদের ঘর ভরিয়ে রাখুক। তারপর ধীরে ধীরে এগিয়ে আসেন আশরাফ তালুকদার। মেয়ের সামনে দাঁড়াতেই তার বুকটা কেমন হালকা কেঁপে ওঠে। এই তো সেদিনও যে মেয়েটা তার আঙুল ধরে হাঁটতো, আজ সে হলুদ শাড়ি পরে বউ সেজে বসে আছে। তিনি চামচে করে একটু ক্ষীর তুলে মেয়ের মুখের দিকে বাড়ান। হাতটা কাঁপে অল্প। মেয়েটা কবে এত বড় হয়ে গেল, আর কিছু সময় পর সে অন্যের বাড়ির বউ হয়ে যাবে। এই ভাবনাটুকুই বুকের ভেতর কেমন শূন্যতা তৈরি করে। কথা না বললেও চোখ দুটো ভিজে ওঠে আশরাফ তালুকদারের। কেউ দেখার আগেই তিনি পাঞ্জাবির হাতায় চোখ মুছে ফেলেন, কিন্তু রূপকথার চোখ এড়িয়ে যায়নি কিছুই। ক্ষীর খাওয়ার পর সে আলগোছলে উঠে বাবার বুকে মাথা রাখে। হলুদের গন্ধে মিশে যায় বাবার পরিচিত স্নেহের গন্ধ। আশরাফ তালুকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, কাবা গলায় শুধু বলেন, খুব সুখে থাকিস মা। তার দোয়া যেন পুরো উঠান জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর আসে রূপকথার চাচি, চাচা চাচিরা একে একে ক্ষীর খাইয়ে আশীর্বাদ করে। কেউ বলে, ভাগ্য যেন সবসময় তোর পক্ষে থাকে। কেউ বলে, শ্বশুর বাড়িতে যেন সবার মন জয় করতে পারিস। তারপর এগিয়ে আসেন উষানের মা বাবা, স্নেহ ভরা হোক, সম্মান আর ভালোবাসায় ভরা। এবার কবির আর মৃন্ময়ী একসাথে এগিয়ে আসে। কবির উষানের মুখে ক্ষীর দিয়ে রূপকথার দিকে এক চামচ তুলে দিয়ে বলে, কেউ আমাকে যতই হিংসে করুক, তুমি সবসময় আমার রূপের রানী থাকবা। বলে উষানের দিকে তাকায় কবির। উষান চোখ রাঙিয়ে শাসায় কবিরকে, আর চারপাশে হাসির রোল ওঠে। মৃন্ময়ী রূপকথার মুখে ক্ষীর তুলে দিয়ে নরম গলায় বলে, দোয়া করি সারা জীবন একসাথে থেকো তোমরা, কখনো যেন তোমাদের কেউ আলাদা করতে না পারে। রূপকথা মিষ্টি করে হাসে। এরপর হৃদয় নিবিড় মিলে বিধি
এক এক করে এগিয়ে আসে। তাদের হাসি ঠাট্টা আশীর্বাদে পরিবেশ আবার হালকা হয়ে ওঠে। তারপর শিমু এগিয়ে আসে। তার পাশে এসে দাঁড়ায় শিশির। শিমু একটু ইতস্তত করে তাকালে শিশির চোখের ইশারা বলে, খাওয়াও। শিমু হেসে প্রথমে রূপকথার, তারপর উষানের মুখে পায়েস তুলে দেয়। তারপর শিশির নিজেও তাদের খাওয়ায়। সবশেষে এগিয়ে আসে রূপকথার ভাইয়েরা। তাদের চোখে অন্যরকম অনুভূতি, গর্ব, ভালোবাসা আর অদ্ভুত এক শূন্যতা। আদরের বোনের মুখে পায়েস তুলে দেয় তারা। রূপকথা আর নিজেকে সামলাতে পারে না। সে উঠে ভাইদের জড়িয়ে ধরে। তার চোখ ভিজে যায়। অরূপ আলতো করে বোনের মাথায় হাত রাখে। তার নিজের চোখ জোড়াও ঝলঝল করছে। ছোটবেলায় এই মেয়েটাই তো ওড়না মাথায় দিয়ে বলতো, দেখো আমি বউ সেজেছি। তারা হেসে গড়িয়ে পড়তো। আর আজ সত্যি সত্যি বউ সেজে বসে আছে তাদের ছোট বোন, যে বোনটা গুটি গুটি পায়ে পুরো বাড়ি হাঁটতো, কখনো পড়ে গিয়ে কেঁদে উঠতো, কখনো চকলেট চাইতো। সে আজ নতুন জীবনের দোরগোড়ায়। সময় কবে এত দ্রুত চলে গেল। স্টেজের উপর পাশাপাশি বসে থাকা রূপকথা আর উষানকে দেখে মনে হয়, শুধু একটা বিয়ে নয়, আজ দুইটা পরিবার, অসংখ্য স্মৃতি আর এক জীবনের স্বপ্ন একসাথে জুড়ে যাচ্ছে। হলুদ সন্ধ্যার আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত নেমে এসেছে চেয়ারম্যান বাড়ির উঠোনে। ফুলের গন্ধ এখনো বাতাসে ভাসছে, কিন্তু কোলাহল অনেকটাই থেমে গেছে। আত্মীয় স্বজনরা ধীরে ধীরে বিদায় নিচ্ছে। রূপকথাকে শিমু আর মৃন্ময়ী নিয়ে যায় হলুদের সাজ খুলে বিশ্রাম দিতে। আর এদিকে উঠোনের একপাশে পাতা হয়েছে বড় ডাইনিং আয়োজন। লম্বা টেবিল, কলা পাতায় সাজানো ভাত, গরুর মাংস, মুরগির রোস্ট, ভর্তা, সালাদ, চাটনি, কি নেই। উষানা ধুরা একসাথে খেতে বসেছে। সবাই ধীরে সুস্থে খাচ্ছে, গল্প করছে, হাসছে। কিন্তু উষান যেন যুদ্ধক্ষেত্রে নেমেছে। তার খাওয়ার গতি সবার চেয়ে অত্যন্ত 3 গুণ বেশি। নিবিড় খানিকক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, এত জলদি কেন খাচ্ছিস ভাই? তোর খাবার নিয়ে আমরা কেউ পালাই যাচ্ছি না। উষান মুখ ভর্তি ভাত চিবোতে চিবোতে দাঁতে দাঁত চেপে বলে, আমার খাবার আমি জলদি খাবো না আস্তে খাবো আমি বুঝবো, তুই তোর খাবার খা। তার কণ্ঠে বিরক্তি, কিন্তু চোখে অন্যরকম তাড়া। কবির পাশ থেকে চুপচাপ তাকিয়েছে, ঠোঁটের কোণে চাপা হাসি। উষান কোনোমতো শেষ লোকমাটা মুখে দিয়ে পানি খেয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই মেজগিন্নি এগিয়ে এসে বললেন, আরে উষান বাবা, তুমি তো কিছুই খাইলা না। উষান ভদ্র হেসে বলল, আন্টি, তখন অনেক মিষ্টি খাওয়া হয়েছে, তাই এখন আর তেমন কিছু খেতে ইচ্ছে করছে না। ছোট গিন্নির সাথে সাথেই বললেন, তা বললে কি হইব? এমনে না খাইয়া যাইবা নাকি? উষান কপাল কুঁচকে বলল, আমি তো অল্প খেয়েছি আন্টি, আর পারবো না। বড় গিন্নি এবার হেসে বললেন, থাক, জোর করে খাওয়াতে হইব না। জোর করে খাইলে আবার বদহজম হইব। একটু থেমে কৌতূহলী চোখে তাকিয়ে আবার বললেন, তা উষান বাবা, তুমি এত জলদি করতেছো কেন? কোনো কাম আছে নাকি? প্রশ্নটা শুনে উষান এক মুহূর্তের জন্য থমকে গেল। কি বলবে? সত্যি কথাটা তো বলা যায় না। সে আসলে কারোর সাথে কথা বলতে চায়, খুব জরুরি কথা। তার মুখে দ্বিধা ফুটে উঠতে কবি দ্রুত পরিস্থিতি সামাল দিতে বলল, জি আন্টি। কবির গম্ভীর গলায় বলল, ভার্সিটির একজন ম্যাডাম ফোন করেছিলেন, উষানের সাথে জরুরি কথা আছে, তাই ও একটু বাইরে গিয়ে কল ব্যাক করবে। তুষার পাশে বসে বলল, ও তাই নাকি? উষান, তুমি তাহলে বাড়ির বাগানের দিকে গিয়ে কথা বলো, ওইদিকে সাউন্ড কম। উষান ভেতরে ভেতরে যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে তো আসলে বাগানের দিকেই যেতে চাচ্ছিল। জি ঠিক আছে বলে সে ধীরে পায়ে উঠান পেরিয়ে বাইরে যাওয়ার দিকে এগোলো। যাওয়ার সময় একবার চোখ তুলে কবিরের দিকে তাকালো, চোখের ইশারায় কৃতজ্ঞতা জানালো এই সুন্দর মিথ্যাটার জন্য। কবির হালকা মাথা নাড়িয়ে হাসলো। উষান চলে যেতে নিবিড় চামচ থামিয়ে বলল, কোন ম্যাডাম ফোন করেছিল রে? কবির নির্লিপ্ত ভঙ্গিতে প্লেটে আরেকটু মাংস তুলে নিতে নিতে বলল, উষানের ব্যক্তিগত ম্যাডাম। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। হৃদয় হেসে উঠল, ব্যক্তিগত নাকি লীলাবতী ম্যাডাম? কবির মুচকি হেসে বলল, নাম না বললেও তোরা বুঝিস নাই? উঠানের বাতাসে আবার হাসির ঢেউ বয়ে গেল। আর এদিকে উষান দ্রুত পায়ে হাঁটছে বাড়ির বাগানের দিকে। জানালার বাইরে এখনো হালকা আলো, দূরে কারো হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু রূপকথা বসে আছে আয়নার সামনে একদম স্থির। হলুদ শাড়ি, ফুলের গয়না, কাজল লেগে থাকা চোখ,
সব এখনো আগের মতো। শিমু আর মৃন্ময় অনেকক্ষণ ধরে বলছে, চল সাজ খুলে ফ্রেশ হয়ে নে, এতক্ষণ এসব পরে আছিস, অস্বস্তি লাগছে না? কিন্তু রূপকথা যেন শুনছেই না। শিমু বিরক্ত হয়ে হাত কোমরে দিয়ে বলল, তোর এসব পইরা থাকতে ইচ্ছা করতেছে নাকি? মৃন্ময়ী যোগ দেয়, সে বিকাল থেকে পড়ে আছো, শরীর খারাপ লাগছে না? রূপকথা চুপ। সে কি বলবে? বলবে যে শহরের নবাবপুত্র তার সাথে দেখা করতে আসবে, তাকে সাজ বদলাতে মানা করেছে। বলবে যে সে এই সাজে তাকে আরেকবার দেখতে চাই। শিমু থাকলে হয়তো সে বলে দিত, কিন্তু মৃন্ময়ের সামনে এসব বলতে তার ভীষণ সংকোচ হচ্ছে। তাই কথা কাটাতে সে আয়নায় নিজের দিকে তাকিয়ে হালকা গলায় বলে, আরে সবাই তো আমার এই সাজে দেখলো, শুধু আমি নিজেই ভালো করে দেখতে পারলাম না, তাই একটু নিজেরই দেখতাছি। আর যদি কখনো দেখার সময় না পাই? শিমু ভ্রু কুঁচকে তাকায়, আর কখনো দেখতে পারবে না এটা কি কথা? কাল বউ সাজবো কে শুনি? রূপকথা একটু অপ্রস্তুত হয়ে বলে, আরে তেমন না, কাল তো সবাই আমারে দেখবো, কিন্তু আমি তো আর দেখতে পারবো না। তুই দেখতে পারবি না কেন হুনি? শিমুর সন্দেহ আরো বাড়ে। রূপকথা বিরক্ত হয়ে বলে ওঠে, উফ, তুই এত প্রশ্ন না করে নিচে গিয়া খাইয়ে আয়, আর মৃন্ময়ী আপুরাও নিয়ে যা, নিচে সবাই খাইতাছে। শিমু কিছুক্ষণ চোখ ছোট করে রূপকথার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু ধরার চেষ্টা করছে। তারপর হালকা গলায় বলে, তো যা ইচ্ছা কর, আমরা নিচে যাইতাছি, আমাকেও আজ বাড়িতে ফিরতে হইব। মৃন্ময়ের দিকে ঘুরে, চলো মৃন্ময়ী আপু, তুমিও তো আজ আমাগো লগে বাড়িতে যাইবা। এই পাগলের মন যা চায় তাই করুক, বলেই শিমু বেরিয়ে যায়। মৃন্ময়ী যাওয়ার আগে থেমে রূপকথার গালে আলতো করে হাত ছোঁয়ায়, ফ্রেশ হয়ে নিও জলদি, আসি কেমন? হঠাৎই রূপকথা তাকে জড়িয়ে ধরে। মৃন্ময়ী একটু অবাক হয় রূপকথার কাজে, তবুও হালকা হেসে রূপকথার পিঠে স্নেহময় পরশ বুলিয়ে দেয়। কি হয়েছে রূপকথা? কি বলবা? রূপকথা ছেড়ে দিয়ে হেসে বলে, তুমি আজ ওই বাড়ি চলে যাবা, তাই খারাপ লাগতেছে। মনে হইতেছে তোমার আর কোনোদিন দেখতে পারবো না। রূপকথার কথায় মৃন্ময় হেসে মাথায় হাত রাখে, দূর পাগলি মেয়ে, কাল তো দেখা হবে। রূপকথা শুধু হাসে, হ্যাঁ, কাল তো দেখা হবেই। মৃন্ময়ী বেরিয়ে যায়। ঘরে একা হয়ে রূপকথা দরজা বন্ধ করে এগোয়। দরজার পাল্লায় হাত দিতে হঠাৎ সামনে এসে দাঁড়ায় শিমু। রূপকথা চমকে ওঠে। শিমু ঝুঁকে এসে খুব আস্তে ফিসফিস করে, এখনো এই সাজে থাকার কারণ নিচে বাগানে তোর লাগে অপেক্ষা করতেছে, জলদি যা। তার চোখে দুষ্টু ঝিলিক। বলেই সে হেসে সিঁড়ি বেয়ে নেমে যায়। কয়েক সেকেন্ড রূপকথা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঠোঁটের হাসি ফুটে ওঠে। পাগল মেয়ে একটা। দরজা বন্ধ করে দেয় সে। পিঠ থেকে বড় একটা নিঃশ্বাস ছাড়ে। মুখে লেগে থাকে সেই লাজুক উজ্জ্বল হাসি। বাড়ির মতো বাড়ির পেছনের বাগানটা আজ অন্যরকম করে সাজানো হয়েছে। বাগানে থাকা ছোট পুকুরও সাজানো হয়েছে সুন্দর করে। চারপাশ শান বাঁধানো সিঁড়ি, সেই সিঁড়ির ধাপে ধাপে ঝিনুক প্রদীপ বসানো। মৃদু হলুদ আলো পানির গায়ে পড়ে কাঁপছে, যেন পুকুরে ঝুঁকে হাজার তারা নেমে এসেছে। পানির উপর ভাসছে গোলাপি পদ্ম ফুল, মাঝে মাঝে হালকা বাতাসে ঢেউ ওঠে, প্রদীপের শিখাগুলো দুলে ওঠে। আলো ছায়ার নাচন লেগে যায় চারপাশে। প্রশান্ত দাঁড়িয়ে আছে সিঁড়ির উপর, মুখ করে, সাদা পাঞ্জাবি বাতাসে সামান্য উঠছে। তার চোখ যেন দূরে কোথাও, অথচ মন পুরোপুরি এক জায়গাতেই। হঠাৎ পেছনে কারো পদশব্দ, প্রদীপের শিখা দুলে ওঠে আবার। উষান ঝুঁকে বুঝে যায় সে এসেছে। তার ঠোঁটে একপাশ ধীরে ধীরে প্রসারিত হয়। পেছনে ফিরে তাকাতেই প্রদীপের আলোয় এক রূপময়ী দাঁড়িয়ে আছে। হলুদ শাড়ি, মাথায় ঘোমটা, ফুলের গয়না, মৃদু আলোয় তাকে অদ্ভুত মায়াবী লাগছে। উষার কিছুক্ষণ কথা বলে তাকিয়ে থাকে, যেন চোখ সরালে দৃশ্যটা ভেঙে যাবে। উষানের সেই গভীর দৃষ্টিতে রূপকথার গৌর মুখশ্রীতে লালিমা ছড়িয়ে পড়ে। লাজে তার চোখ নিচু হয়ে আসে। সে নরম গলায় বলে, ডাকছিলেন কেন? উষানের সহজ জবাব, তৃষ্ণা মেটাতে। রূপকথা কপাল কুঁচকে বলে, তৃষ্ণা লাগছে? এখানে কি করতেছেন? বাড়িতে চলেন, পানি খাইবেন। উষান হালকা হেসে রূপকথার দিকে এক পা এগিয়ে আসে। এই তৃষ্ণা সেই তৃষ্ণা না, এই তৃষ্ণা তোমাকে দুনয়ন ভরে দেখার তৃষ্ণা। উষানের কথায় লাজে রূপকথা চিবুক প্রায় বুকে এসে লেগে যায়। উষান কাছে এসে তর্জনী আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে তার চিবুক আলতো করে ধরে। আমার দোষী লীলাবলী লাজুক লীলাবলী কবে থেকে হলো শুনি? ধুর,
রূপকথা তার হাত সরিয়ে একটু দূরে সরে যায়, কিন্তু তার ঠোঁটের কোণে চাপা হাসি। উষান শুধু তাকিয়ে থাকে এই লাজুক মেয়েটার দিকে, যে একটু আগেও সবার সামনে সাহসী ছিল। সে আবার এগিয়ে এসে রূপকথাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, টেনে নেয় রূপকথাকে খুব কাছে, অতি নিকটে। প্রদীপের আলো এসে দেখতে থাকে তার লীলাবলীর অপরূপ সৌন্দর্য। কাজল টানা গভীর আঁখি, কপালে লাল টিপ, নাকে জলজল করা নামের নাকফুল, মেরুন রঙের রাঙা চিকন পাতলা ওষ্ঠদ্বয়, আর নিম্ন ওষ্ঠে নিচের ডান দিকে সেই ছোট্ট কালো তিল, যা দেখে উষানের গলা দিয়ে শুকনো ঢোক নেমে যায় আনমনে। সে আরেকটু ঝুঁকে আসে, তার নরম নিঃশ্বাস রূপকথার মুখে লাগতেই রূপকথা শক্ত করে চোখ বন্ধ করে নেয়। তার সরু কোমল হাত অনাচ্ছা সত্ত্বেও আঁকড়ে ধরে উষানের শুভ্র পাঞ্জাবের বুকের দিক। সে অনড় হয়ে পড়ে। উষান তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে কানের ললিতে উষ্ণ পরশ আঁকে। রূপকথার হাতের মুঠি আর শক্ত হয়ে যায়, নখ ডেপে যায় উষানের বুকের কাছে। উষান ফিসফিস করে, তোমার সৌন্দর্য আমাকে বেসামাল করে দিচ্ছে লীলাবালি। নিজেকে কেমন মাতাল মাতাল লাগছে। সব বাধা পেরিয়ে তোমাকে নিজের করে নিতে ইচ্ছা করছে। রূপকথার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। বুকের ভিতর হৃৎপিণ্ড যেন ছন্দ ভুলে দ্রুত বেজে ওঠে। নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। সে লজ্জা ঢাকতে উষানের বুকে মুখ লুকিয়ে ফেলে। দুই হাত আঁকড়ে ধরে তার প্রশস্ত পিঠ। উষান ঠোঁট কামড়ে হাসে, এভাবে আমাকে আরো বেসামাল করছো তুমি লীলাবালি। এখন যদি কিছু করে বসি, তখন আর তার দায় কে নেবে শুনি? উষানের কথায় রূপকথা তড়াক করে মুখ তোলে, পিঠ থেকে হাত নামিয়ে হালকা করে কিল বসায় তার বুকে। চুপ করেন, অসভ্য লোক। এত অসভ্য কবে হইলেন শুনি? উষান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। যেদিন থেকে রূপকথা নামক নেশায় আমি আসক্ত হয়েছি, সেদিন থেকে আমি সভ্যতা ভুলে বসেছি। ধ্যাত, যত সব আউল ফাউল কথা বলে আবার তার বুকে মুখ লুকিয়ে ফেলে রূপকথা, কিন্তু ঠোঁটে লেগে থাকে মুচকি হাসি। উষান তার মাথার উপর থুতনি রেখে চোখ বন্ধ করে আবেশিত গলায় বলে, তুমি সুন্দর বলে তোমাকে আমি ভালোবাসিনি লীলাবতী, বরং আমি তোমাকে ভালোবেসেছি বলেই তুমি আমার চোখে মায়াবী, রূপময়ী, আমার লীলাবালী। কথাগুলো রূপকথার বুকের গভীরে এসে লাগে। সে চোখ বন্ধ করে সময়টাকে অনুভব করে। এই মুহূর্ত শুধু তাদের, এই প্রদীপের আলো, এই বাতাস, এই কাঁপা নিঃশ্বাস, সবই তাদের। দুইটা হৃদয়, দুইটা ধুকপুক শব্দ, একই ছন্দে বাঁধা। পুকুরের পানিতে আলো কাঁপে, বাতাসে ফুলের গন্ধ ভাসে, আর সেই রাতের বাগানে ভালোবাসে নীরব নিজের নাম লিখে যায় তাদের হৃদয়ে। রাত অনেক গাঢ় হয়ে এসেছে। বিয়ে বাড়ির কোলাহল যেন ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। উঠানের রঙিন বাতিগুলো এখনো টিম টিম করে জ্বলছে, তবে আর কোনো হইচই নেই। দূরে কোথাও থালা বাসনের শেষ টুকটাক শব্দ মিলিয়ে গেছে। বাড়ির প্রতিটি কোণে এখন এক ধরনের নীরব আবেশ। সব কাজ গুছিয়ে বড়দিনে ধীর পায়ে ঘরে ঢুকলেন। সারাদিনের ক্লান্তি সইল, কিন্তু মনে অদ্ভুত এক অস্থিরতা। ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন। বিছানা ফাঁকা। জানালার পাশে দাঁড়িয়ে আছেন আশরাফ ভাই, চুপচাপ, দূরে অন্ধকারে চোখ রেখে। বড়গিন্নি বিছানায় বসে মাথার ঘোমটা খুলতে খুলতে বললেন, আপনি এখনো ঘুমান নাই? রাত তো ফুরাইতে গেল। আশরাফ তালুকদার ধীরে ঘুরে তাকালেন। চোখ দুটো কেমন গভীর হয়ে আছে। ঘুম তো তোমারও দরকার রূপা। মেয়ের বিয়া, আমার ঘুমাইলে হইব? কত কাম বাকি আছিল। কথা বলতে বলতে তিনি বিছানার চাদরটা ঠিক করতে লাগলেন। আশরাফ তালুকদার জানালার পাশের বড় কাঠের আরামকে দাঁড়ায় শরীর এলিয়ে দিলেন। এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের ভেতর থেকে। দেখতে দেখতে মায়াটা কত বড় হইয়া গেল, বুঝতেও পারলাম না। মনে হইতেছে কয়দিন আগেই আমাকে ঘর আলো কইরা আইলো আমার আম্মাটা। ডাক্তার যখন আমার হাতে ছোট্ট শরীরটা দিল, আমার বুক ভইরা গেছিল। আমি বুকের সাথে আগলে রাখছিলাম অরূপ, তুষার, শিশির, নয়ন। সবাই কত খুশি আছিল তাদের ছোট বোন পাইয়া। সারাদিন আগলাইয়া রাখতো। কথা বলতে বলতে তার গলা কেঁপে উঠল। ছোট পায়ে সারা বাড়ি দৌড়াইতো, গ্রামে ছুইটা বেড়াইতো, বাবা বাবা বইলা ডাইকা বেড়াইতো। বাবা, আমার লাইগা বুড়ির চল আনবা, জিলেপি আনবা। কত জেদ ছিল আমার মাইয়ার। মনে আছে তুমি একদিন মারছিলে, বইলা তোমার কাছে চুল বাঁধবো না বইলা
জিদ ধরছিল, আমি বাইন্ধা দিতাম চুল। আমার সে মায়া কত বড় হইয়া গেছে, আজ রাত পোহাইলেই তার বিয়া। শেষ কথাটা বলতে বলতে চোখ ভিজে উঠল তার। পাঞ্জাবের হাতায় চুপচাপ মুছে ফেললেন পানি। বড় গিন্নির চোখেও টলমল করছে। শাড়ির আঁচলে চোখ চাপা দিয়ে বললেন, মায়াগা জীবন তো এমনই হয় গো, দেখতে দেখতে পরের বাড়ি যাওয়ার সময় হইয়া যায়। আশরাফ তালুকদার ধীরে বললেন, বিয়া যদি ফরজ না হইতো, আমি আমার মাইয়ারে বিয়া দিতাম না, আমার কাছে রাইখা দিতাম। মাইয়ারে অন্য কারো হাতে তুইলা দিতে যে বাপের বুকটা কত পোড়ে, তা কেবল এক বাপই জানে। বড়গিন্নি এবার আর ধরে রাখতে পারলেন না, আঁচলে মুখ ঢেকে নীরবে কাঁদতে লাগলেন। নারী ছেঁড়া ধন, জন্ম থেকে বুকের ভেতর আগলে রাখা সন্তান, তাকে অন্য ঘরে তুলে দেওয়ার কষ্ট যে কত গভীর। দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল রূপকথা। চুপচাপ এসেছিল বাবা মায়ের কাছে, মনটা অকারণে ভার হয়ে ছিল। কিন্তু এই কথাগুলো শুনে তার বুকের ভেতরটা হু করে উঠল। মেয়েদের জীবনটা কি সত্যিই এমন, যে যে বাড়িতে জন্ম, যে উঠোনে বড় হওয়া, একদিন সব ছেড়ে চলে যেতে হয়? প্রকৃতির এই নিয়মটা কেন এত নিষ্ঠুর? চোখের পানি মুছে সে দরজায় আলতো ধাক্কা দিল। বড়গিন্নি দরজা খুলে অবাক হয়ে বললেন, তুই এত রাতে ঘুমাস নাই কেন? কাল হক্কাল হক্কাল উঠতে হইব। রূপকথা মাকে হালকা ঠেলে ভেতরে ঢুকে গেল। আজ আমি তোমাকে লগে ঘুমামো। আর যদি সেই সুযোগ না পাই বলে বিছানায় গিয়ে আয়েশ করে বসে পড়ল। আশরাফ তালুকদার উঠে এসে মেয়ের পাশে বসলেন। আর কখনো সুযোগ হইব না কেন কইতাছো আম্মা? তোমার যখন মন চাইব তখনই চলে আসবা। রূপকথা বাবাকে টেনে পাশে বসিয়ে তার কোলে মাথা রাখলো। আরে মন চাইলেই চলে আসমো, কারো কথা শুনবো না। আশরাফ তালুকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বেশ, তোমার মন যা চায় তাই করবা। বাবার ভালোবাসা দেখে চোখ আবারও ভিজে ওঠে তার। বড়গিন্নি চোখ মুছতে মুছতে বিছানার কাছে এসে মিছে রাগ দেখালেন। হ, এমন করলে আর সংসার করা লাগবো না, তোরে রাইখা যাইবো শ্বশুর বাড়ি থেকা। দিলে দিব, আমার মেয়ের মন যা চাই তাই করব। আশরাফ তালুকদার গর্বে ভরে বললেন। আদিক্ষাতা দেখে বাঁচি না, মাইয়া মনে হয় ওনার একাই হইছে। কেউ পাত্তা দিল না বড়গিন্নির কথা। রূপকথা হাত বাড়িয়ে মাকে টেনে বসালো। তুমিও এখানে আসো তো, আজ আমরা তিনজন একসাথে ঘুমামো। বড়গিন্নি হালকা হেসে মেয়ের মাথায় হাত রাখলেন। চোখ আবার ভিজে উঠল। রাত বিরাতে চুল খুলে রাখছস কেন? চুল ভিজা ছিল, এখন শুকাই গেছে। হঠাৎ রূপকথা উঠে বসলো। বিছানা থেকে নেমে মায়ের ড্রেসিং টেবিল থেকে ফিতার চিরুনি নিয়ে এলো। বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, ছোটবেলার মতো আজ তুমি আমার চুল বেঁধে দাও তো। আশরাফ তালুকদার মৃদু হেসে চিরুনি চালাতে লাগলেন মেয়ের ঘন চুলে। যত্ন করে ধীরে ধীরে বেনি গেঁথে দিলেন, যেন সময়টা একটু থেমে থাকে, যেন কাল সকালটা না আসে। এই মেয়েটাই তো তার কলিজা, তার সব। পৃথিবীর প্রতিটি বাবার কাছে মেয়ের এক একটি রাজকন্যা। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা একসময় সেই রাজকন্যাকে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। বিছানায় পাশাপাশি শুয়ে রইল তিনজন। মাঝখানে রূপকথা, এক হাতে বাবার আঙ্গুল, অন্য হাতে মায়ের আঁচল চেপে ধরে। বাইরে রাত আরো গভীর হলো, কিন্তু এই ঘরের ভেতর জেগে রইল ভালোবাসা, নিঃশব্দ, অশ্রুসিক্ত অথচ পরিপূর্ণ।